ভৌতিক ও অলৌকিকের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। বছরটা ছিল 1998। শরতের শেষ দিক। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছিল। আকাশে তখন মেঘের আস্তরণ। দূরে কোথাও বিদ্যুৎ চমকাচ্ছিল, কিন্তু বৃষ্টি নামছিল না। ঋত্বিক দাঁড়িয়েছিল তার পূর্বপুরুষদের বহু বছরের পুরনো জমিদার বাড়ির সামনে। বাড়িটা প্রায় 30 বছর ধরে পরিত্যক্ত। দোতলার জানালাগুলো ভাঙা, দেওয়ালের গায়ে বট অশ্বত্থের শিকড়, উঠোনের মাঝখানে শুকিয়ে যাওয়া একটা পুকুর, আর বাড়ির চারপাশে এমন নিস্তব্ধতা যেন বহু বছর ধরে সেখানে কোনো মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীও পা রাখেনি। ঋত্বিক কলকাতা থেকে এসেছিল বাড়িটা বিক্রি করার উদ্দেশ্যে। সঙ্গে ছিল বৃদ্ধ তত্ত্বাবধায়ক হরিপদ। বাড়ির সদর দরজার তালা খুলতে খুলতে হরিপদ হঠাৎ বলল, বাবু, একটা কথা বলবো। ঋত্বিক হেসে বলল, বলুন। হরিপদ বলল, বাড়ির পশ্চিম দিকের ঘরটায় যাবেন না। ঋত্বিক ভুরু কুঁচকে তাকালো। কেন? হরিপদ উত্তর দিল না কোনো, শুধু বলল, ওই ঘরটা 30 বছর ধরে বন্ধ। ঋত্বিক বলল, তাহলে তো ঘরটা খোলা দরকার, আজই ঘরটা খুলব। হরিপদর মুখটা মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু সে আর কিছু বলল না। সেদিন রাতে ঋত্বিক বুঝেছিল এই বাড়ির নীরবতার মধ্যে কিছু একটা অস্বাভাবিক আছে। রাত তখন প্রায় 11:30। পুরনো বাড়ির একটা ঘরে মোমবাতির আলোয় বসে ঋত্বিক কিছু পুরনো কাগজপত্র দেখছিল। হঠাৎ একটা শব্দ পেল। কোথাও একটা দরজা বন্ধ হওয়ার শব্দ হলো। ঋত্বিক মাথা তুলল। আবার সেই শব্দটা আসছে বাড়ির পশ্চিম দিক থেকে, সেই বন্ধ ঘরটা। ঋত্বিক টর্চ হাতে নিয়ে বেরিয়ে পড়ল। করিডরটা অন্ধকার। দেওয়ালের পুরনো ছবিগুলোর মুখ টর্চের আলোয় একবার দেখা যাচ্ছে, আবার অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। পশ্চিম দিকের ঘরের সামনে এসে ঋত্বিক থামল। দরজায় মরচে ধরা তালা, কিন্তু আশ্চর্যের বিষয়, তালাটা খোলা। ঋত্বিক ধীরে ধীরে দরজাটা ঠেলে খুলল। ঘরের ভেতর পচা কাঠ আর পুরনো কাপড়ের গন্ধ। টর্চের আলো ঘুরতেই ঘরের এক কোণে তার চোখ আটকে গেল। সেখানে দাঁড়িয়ে ছিল একটা পালকি, পুরনো কালচে কাঠের। পালকির চারপাশে ধুলো জমে আছে, কিন্তু তার ওপর একটা জিনিস একেবারেই নতুন বলে মনে হলো, লাল কাপড়ের পর্দা। ঋত্বিক এগিয়ে গেল। হঠাৎ তার নাকে একটা অদ্ভুত গন্ধ এলো, জুঁই ফুলের গন্ধ, কিন্তু ঘরে কোনো ফুল ছিল না। ঋত্বিক হাত বাড়িয়ে পালকির পর্দাটা ছুঁতে যাবে, ঠিক তখনই পিছন থেকে হরিপদর কাপা গলা শোনা গেল, না বাবু। ঋত্বিক চমকে ঘুরে দাঁড়ালো। হরিপদ দরজার কাছে দাঁড়িয়ে, তার মুখে আতঙ্ক। ওটা ছবির না। ঋত্বিক বলল, কেন? হরিপদ বলল, ওটা পালকি নয় বাবু, ওটা একটা অভিশাপ। ঋত্বিক হেসে উঠল, আপনি এসব বিশ্বাস করেন? হরিপদ পালকিটার দিকে তাকিয়ে বলল, আমি না করলে ভালো হতো। তারপর সে ঋত্বিকের হাত ধরে টেনে বাইরে নিয়ে এলো। দরজা বন্ধ করার আগে হরিপদ একবার পিছনে তাকালো, আর সেই মুহূর্তে পালকির ভেতরের লাল পর্দাটা খুব আস্তে করে নড়ে উঠল, যেন ভেতরে কেউ বসে আছে। সেই রাতের পর ঋত্বিক আর বিষয়টা নিয়ে ভাবেনি, অন্তত সে তাই ভেবেছিল। রাত প্রায় 2। হঠাৎ ঘুম ভেঙে গেল তার, কারণ একটা নুপুরের শব্দ, খুব ধীরে, খুব কাছে,
ঋত্বিক বিছানায় উঠে বসল। শব্দটা আসছে বাড়ির উঠোন থেকে। তারপর পালকির বাঁশের কাঠে ধাক্কার মতো শব্দ। ঋত্বিক জানালার কাছে গেল। জানালার বাইরে চাঁদের আলোয় উঠোনটা দেখা যাচ্ছে, আর উঠোনের মাঝখানে সেই পালকি, যেটা কয়েক ঘন্টা আগে পশ্চিমের বন্ধ ঘরের ভিতরে ছিল। ঋত্বিকের বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। পালকিটা স্থির নয়, চারজন অদৃশ্য বাহকের কাঁধে যেন ধীরে ধীরে এগিয়ে আসছে, কিন্তু কেউ নেই, শুধু পালকি। আর তার ভেতরে ঝুলছে লাল পর্দা। ঋত্বিক নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। পালকিটা এসে থামল তার জানালার ঠিক নিচে। সব শব্দ থেমে গেল। তারপর পর্দার ভেতর থেকে খুব মৃদু একটা নারী কণ্ঠ, ঋত্বিক। ঋত্বিকের শরীরের সমস্ত রক্ত যেন জমে গেল। সে এক পা পিছিয়ে এলো। আবার সেই কণ্ঠ, এবার আরও স্পষ্ট, ঋত্বিক, আমাকে বাড়ি নিয়ে চলো। তারপর পর্দার নিচ থেকে একটা সাদা পা বেরিয়ে এলো। পায়ে রূপোর নূপুর। নূপুরটা ধীরে ধীরে নড়ল। ঋত্বিক চিৎকার করতে গিয়েও পারল না, কারণ সেই মুহূর্তে পালকির লাল পর্দার আড়াল থেকে একটা মুখ ধীরে ধীরে জানালার দিকে উঠে এলো। মুখটা দেখা যাচ্ছিল না, শুধু দুটো কালো চোখ, আর ঠোঁটে একটা অস্বাভাবিক হাসি। ঋত্বিক পিছিয়ে গিয়ে দেওয়ালে ধাক্কা খেল। এক মুহূর্ত পর জানালার বাইরে কিছুই নেই, পালকি নেই, নারী নেই, শুধু উঠোনে পড়ে আছে একজোড়া রূপোর নূপুর। পরদিন সকালে হরিপদ নূপুর দুটো দেখে কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে রইল। তারপর বলল, বাবু, ও ফিরে এসেছে। ঋত্বিক জিজ্ঞেস করল, কে? হরিপদ উত্তর দিল না, শুধু নূপুর দুটির দিকে তাকিয়ে রইল। এবার আপনাকে একটা গল্প বলতে হবে। এই বাড়িতে 25 বছর আগে যে বিয়েটা হয়েছিল, সেই বিয়ের পর দিন সকালেই নববধূটা নিখোঁজ হয়ে গিয়েছিল। ঋত্বিক স্তব্ধ হয়ে গেল। হরিপদ বলল, আর শেষবার তাকে দেখা গিয়েছিল সেই পশ্চিমের বন্ধ ঘরটার দিকে তাকালো, এই পালকির ভেতরে। হরিপদর কথা শুনে ঋত্বিক কিছুক্ষণ চুপ হয়ে কোনো উত্তর দিতে পারল না। তার চোখ তখনও উঠোনে পড়ে থাকা রূপোর নূপুর দুটোর দিকে। 25 বছর আগে এই বাড়িতে কি হয়েছিল? হরিপদ ধীরে ধীরে বসে পড়ল। তারপর বলল, এই বাড়ির বড়বাবু ছিলেন আপনার ঠাকুরদা হরিশঙ্কর রায়। ঋত্বিক চুপ করে শুনছিল। তার একমাত্র ছেলে অমরেশের বিয়ে হয়েছিল পাশের গ্রামের এক মেয়ে মৃণালিনীর সঙ্গে। বিয়ের রাতটা খুব ধুমধাম করে কেটেছিল, কিন্তু পরদিন ভোরে হরিপদ থেমে গেল। ঋত্বিক বলল, তারপর? হরিপদ বলল, মৃণালিনীকে কেউ খুঁজে পেল না। ঋত্বিক অবাক হয়ে বলল, মানে? বউঘর খালি, দরজা ভেতর থেকে বন্ধ, জানালার কপাট বন্ধ, অথচ মেয়েটা নেই। পালিয়ে গিয়েছিল? হরিপদ মাথা নাড়ল। না। তার গলা কেঁপে উঠল, কারণ তার পায়ের নূপুর দুটো পাওয়া গিয়েছিল পশ্চিমের ঘরে, সেই পালকির ভিতর। ঋত্বিকের বুকের ভেতরটা ধক করে উঠল। কিন্তু আপনি তো বললেন পালকিটা ঘরেই ছিল। ছিল তাহলে? হরিপদ ঋত্বিকের দিকে তাকালো। সেই রাতের পর থেকে পালকিটা আর একই জায়গায় থাকেনি। ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। হরিপদ বলল, যেদিন অমাবস্যা পড়ত, মাঝরাতে বাড়ির উঠোনে ওই পালকিটা দেখা যেত।
কখনো পুকুরের ধারে, কখনো বটগাছের নিচে, আর কখনো সে থেমে গেল। ঋত্বিক বলল, কোথায়? হরিপদ ফিসফিস করে বলল, যে বাড়িতে কেউ মারা যেতে চলেছে তার দরজার সামনে। ঋত্বিক কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই পশ্চিমের ঘরের দরজায় একটা শব্দ হলো। দুজনেই তাকালো। মনে হলো ভেতর থেকে কেউ দরজায় ধাক্কা দিচ্ছে। হরিপদর মুখ সাদা হয়ে গেল। সে ফিসফিস করে বলল, আজ অমাবস্যা। ঋত্বিকের বুকের মধ্যে কেমন একটা অজানা আতঙ্ক জমতে লাগলো। সেদিন দুপুরে ঋত্বিক বাড়ির পুরনো কাগজপত্র খুঁজতে শুরু করলো। তার একটা প্রশ্নের উত্তর দরকার ছিল, মৃণালিনী কোথায় গেল? বিকেলের দিকে সে দোতলার একটা পুরনো কাঠের আলমারি খুলল। ভেতরে জমে থাকা ধুলো সরাতে সরাতে হঠাৎ একটা চামড়ার বাঁধানো ডায়েরি তার হাতে এলো। মলাটে লেখা, অমরেশ রয়, 1973। ঋত্বিক ডায়েরিটা খুলল। প্রথম কয়েকটা পাতা সাধারণ, বিয়ের প্রস্তুতি, জমিদার বাড়ির অতিথি, নতুন বউ আসার কথা। তারপর একটা পাতায় লেখা, আজ মৃণালিনী প্রথমবার পালকিটা দেখেছে। ঋত্বিক থেমে গেল। পরের লাইন, ও বলল, পালকির ভিতর থেকে কেউ তাকে ডাকছিল। ঋত্বিকের হাত ঠান্ডা হয়ে গেল। সে পরের পাতা উল্টালো। সেখানে লেখা, আমি বিশ্বাস করিনি। তারপর আজ রাতে মৃণালিনী বলল সে তার নিজের গলায় অন্য একজনের কণ্ঠ শুনেছে। আরেকটা পাতা, কালো কালি দিয়ে লেখা, সে বলছে পালকির ভিতরে যে মেয়েটি আছে সে তার মতো দেখতে। ঋত্বিকের বুক ধড়ফড় করতে লাগলো। তারপর শেষ কয়েকটা পাতায় লেখা ছিল শুধু ছোট ছোট বাক্য, আজ পালকিটা উঠোনে এসেছে, কেউ বাহক নয়। মৃণালিনী বলছে ওকে কেউ ডাকছে। তারপর শেষ লেখা, আজ রাত 12টায় পালকির পর্দা উঠবে। এর পরের পাতাগুলো ছেঁড়া। ঋত্বিক ডায়েরিটা বন্ধ করল। ঠিক তখনই তার পিছনে কারো নিঃশ্বাসের শব্দ। ঋত্বিক ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। কেউ নেই, কিন্তু ঘরের মেঝেতে একটা পায়ের ছাপ। একটা, তারপর আরেকটা, তারপর আরেকটা। পায়ের ছাপগুলো দরজার দিকে যাচ্ছে। ঋত্বিক টর্চ চালিয়ে অনুসরণ করল। দরজার কাছে এসে পায়ের ছাপগুলো হঠাৎ শেষ হয়ে গেল। কিন্তু দরজার কাঠে নখ দিয়ে আঁচড় কাটা। 4টে শব্দ। ঋত্বিক আলো ফেলল। সেখানে লেখা, আমাকে বের করো। সন্ধ্যা নামতেই হরিপদ বাড়ি ছেড়ে চলে যেতে চাইল। ঋত্বিক তাকে আটকাতে কি বলল, আজ রাতে আপনি থাকুন। হরিপদ মাথা নাড়ল। না বাবু। কেন? হরিপদ বলল, যে রাতে পালকি আসে সে রাতে এই বাড়িতে থাকা মানে। সে বাকিটা শেষ করল না। ঋত্বিক বলল, আপনি কি মৃণালিনীকে দেখেছিলেন? হরিপদ চুপ। সত্যি বলুন। অনেকক্ষণ পরে হরিপদ বলল, আমি সেদিন রাতেও ছিলাম। ঋত্বিক তাকিয়ে রইল। কি দেখেছিলেন? হরিপদর চোখে জল চলে এলো। রাত 12টার সময় পালকি উঠোনে দাঁড়িয়েছিল। তারপর মৃণালিনী নিজে দরজা খুলে বাইরে এসেছিল। ওর মুখে তখন কোনো ভয় ছিল না। ও শুধু পালকিটার দিকে তাকিয়ে বলেছিল। হরিপদ থেমে গেল। ঋত্বিক বলল, কি বলেছিল? হরিপদ ফিসফিস করে বলল, ও বলেছিল ও আমার বোন। ঋত্বিকের শরীর শিউরে উঠল। কিন্তু মৃণালিনীর তো কোনো বোন ছিল না। হরিপদ মাথা নাড়ল, ছিল না। তারপর সে বলল, পালকির পর্দা সরে গিয়েছিল।
ভিতরে একটা মেয়ে বসেছিল, মৃণালিনীর মতো দেখতে, একই মুখ, একই চোখ। শুধু হরিপদ কাঁপতে কাঁপতে বলল তার গলাটা কাটা ছিল। ঘরের মধ্যে নিস্তব্ধতা নেমে এলো। ঋত্বিকের মনে হলো যেন তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ঘুরে তাকালো, কেউ নেই। কিন্তু দূরে পশ্চিমের ঘরের দিক থেকে ভেসে এলো নূপুরের শব্দ। ঋত্বিক আর হরিপদ দুজনেই স্থির হয়ে গেল। তারপর একটা মেয়ের হাসি। হরিপদ দরজার দিকে ছুটল, কিন্তু দরজাটা খুলল না। ঋত্বিকও চেষ্টা করল, দরজা যেন বাইরে থেকে কেউ আটকে রেখেছে। তারপর করিডোরে একটা ছায়া দেখা গেল, লম্বা চুল, সাদা শাড়ি। সে ধীরে ধীরে পশ্চিমের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর ঋত্বিকের দিকে তাকালো। মুখটা দেখা গেল না, শুধু দুটো কালো চোখ আর ঠোঁট নড়ল। ঋত্বিক! হরিপদ চিৎকার করে উঠল, চোখ বন্ধ করুন বাবু। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। ঋত্বিক তাকিয়েছিল, আর সেই মুহূর্তে ছায়ামূর্তিটা তার দিকে আঙুল তুলে দেখালো। তারপর বলল, পালকির পর্দা আজ তোমাকেই তুলতে হবে। করিডোরে সব আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে শুধু শোনা গেল নূপুরের ছমছম শব্দ, আর তারপর পালকির কাঠের দণ্ড মাটিতে ঘষতে যাওয়ার শব্দ। শব্দটা ধীরে ধীরে ঋত্বিকের ঘরের সামনে এসে থামল। দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। ঋত্বিক নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। তারপর দরজার নিচ দিয়ে ধীরে ধীরে একটা ছায়া ঢুকল। একটা নয়, 4 জন মানুষের ছায়া। যেন 4 জন অদৃশ্য বাহক পালকি নিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আর পালকির ভেতর থেকে একটা মেয়ে ফিসফিস করে বলল, চলো, তোমার শেষ যাত্রা শুরু হয়েছে। দরজার ওপাশে তখন 4 জন অদৃশ্য বাহক দাঁড়িয়ে, অথচ করিডোরের কাউকে দেখা যাচ্ছে না। শুধু মাটির ওপর 4টি কালো ছায়া। ঋত্বিক আর হরিপদ নিঃশব্দে দাঁড়িয়ে। তারপর দরজায় একটা ধাক্কা, দ্বিতীয়বার, তৃতীয়বার ধাক্কা পড়তেই পুরনো দরজাটা নিজে থেকেই খুলে গেল। করিডোর ফাঁকা, কেউ নেই, কিন্তু মেঝের ওপর 4টি ভেজা পায়ের ছাপ। আর তার ঠিক মাঝখানে সেই পালকি। লাল পর্দা নড়ছে, যেন ভেতরে কেউ বসে আছে। হরিপদ কাঁপতে কাঁপতে বলল, বাবু, ওটা আপনার জন্য এসেছে। ঋত্বিক পিছিয়ে যেতে চাইল, পারল না। তার পা যেন মেঝের সঙ্গে আটকে গেছে। পালকির ভেতর থেকে সেই নারীকণ্ঠ ভেসে এলো, ঋত্বিক। তারপর, এবার আমাকে বাড়ি নিয়ে চলো। ঋত্বিক চিৎকার করে বলল, তুমি কে? কয়েক সেকেন্ড কোনো উত্তর এলো না। তারপর পর্দার আড়াল থেকে উত্তর এলো, যাকে তোমাদের বাড়ি ভুলে গেছে। হরিপদ হঠাৎ মাটিতে বসে পড়ল। না। ঋত্বিক তাকালো, আপনি কি জানেন? হরিপদ কাপা গলায় বলল, মৃণালিনী একা নিখোঁজ হয়নি। ঋত্বিকের বুক কেঁপে উঠল। মানে? বিয়ের আগেও এই বাড়িতে একটা মেয়ে ছিল, তার নাম ছিল কাদম্বরী। জমিদার বাড়ির পুরনো কর্মচারীর মেয়ে। অমরেশের সঙ্গে তার সম্পর্ক ছিল। হরিপদ চোখ নামিয়ে নিল, কিন্তু জমিদার বাড়ির সম্মান রক্ষার জন্য সেই সম্পর্ক মেনে নেওয়া হয়নি। ঋত্বিক ধীরে ধীরে বুঝতে পারছিল। তারপর হরিপদ বলল, কাদম্বরীকে এক রাতে ওই পালকিতে তুলে নদীর ওপারের জঙ্গলে নিয়ে যাওয়া হয়। তারপর সে আর ফিরে আসেনি, কিন্তু যাওয়ার আগে সে অভিশাপ দিয়েছিল। হরিপদ
গলা কেঁপে উঠল। এই বাড়ির কোনো বউ সুখে থাকবে না। ঋত্বিক স্তব্ধ। পালকির পর্দা এবার নিজে থেকেই একটু খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো একটা সাদা হাত, অস্বাভাবিক লম্বা আঙুল। ঋত্বিক পিছিয়ে গেল, কিন্তু সেই হাতটা তার দিকে এগিয়ে এলো না, বরং পালকির ভেতরের দিকে ইশারা করলো, যেন তাকে ভিতরে যেতে বলছে। হঠাৎ ঋত্বিকের চোখ পড়ল পালকির মেঝেতে। সেখানে একটা পুরনো ছবি পড়ে আছে। সে ছবিটা তুলে নিল। ছবিটা অনেক পুরনো। একদিকে মৃণালিনী, তার পাশে অমরেশ, আর তাদের পিছনে দাঁড়িয়ে আছে কাদম্বরী। ঋত্বিক ছবিটা দেখে জমে গেল, কারণ কাদম্বরীর মুখটা অবিকল তার মায়ের মতো। এটা কিভাবে সম্ভব? হরিপদ কিছু বলল না। ঋত্বিক ছবিটা উল্টে দিল। পিছনে কালো কালি দিয়ে লেখা, যে রক্ত এই বাড়িকে অভিশাপ দিয়েছিল সেই রক্তই একদিন ফিরে আসবে। তার নিচে একটা তারিখ, 18ই আগস্ট 1998। ঋত্বিকের হাত থেকে ছবিটা পড়ে গেল। আজকের তারিখ। হরিপদ ফিসফিস করে বলল, আজই সেই দিন। পালকির ভিতর থেকে হঠাৎ হাসির শব্দ এলো। তারপর মেয়েটা বলল, তুমি অনেক দেরি করেছ ঋত্বিক। ঋত্বিক বুঝতে পারল এই পালকি তার জন্যই অপেক্ষা করছিল। রাত 12টা বেজে গেল। হঠাৎ পুরনো বাড়ির দরজা জানালা একসঙ্গে খুলে গেল। বাতাসের প্রচণ্ড ঝাপটা, মোমবাতি নিভে গেল, আর পালকিটা ধীরে ধীরে উঠোনের দিকে এগোতে শুরু করলো। ঋত্বিক বুঝতে পারল না কেন, কিন্তু তার পা নিজে থেকেই পালকির পিছনে হাঁটতে শুরু করলো। হরিপদ চিৎকার করছিল, বাবু যাবেন না, কিন্তু ঋত্বিক যেন আর নিজের শরীরের নিয়ন্ত্রণ নেই। পালকিটা বাড়ির ফটক পেরিয়ে গ্রামের রাস্তার দিকে এগিয়ে গেল। চারপাশে ঘন কুয়াশা, রাস্তার দুপাশে বিশাল গাছ। কোনো মানুষ নেই, কোনো কুকুরের ডাক নেই, শুধু নুপুরের শব্দ। ঋত্বিক হঠাৎ লক্ষ্য করল পালকির নিচে মাটি ছুঁয়ে নেই। পালকিটা শূন্যে ভাসছে, আর তার চারপাশে 4টি ছায়া হাঁটছে, কিন্তু তাদের কোনো শরীর নেই, শুধু ছায়া। কিছু দূর যাওয়ার পর পালকিটা একটা পুরনো বটগাছের নিচে থামল। ঋত্বিক দেখল গাছটার নিচে মাটির ওপর একটা পাথরের ফলক। সে টর্চ ফেলল। সেখানে লেখা কাদম্বরী, নিচে একটা সাল, 1973। ঋত্বিকের বুক কেঁপে উঠল। তার পিছনে তখন হরিপদ এসে দাঁড়িয়েছে। কখন যে সে এত দূর চলে এসেছে ঋত্বিক বুঝতেই পারেনি। হরিপদ বলল, এখানেই তাকে কবর দেওয়া হয়েছিল, কিন্তু তার দেহ তো পাওয়া যায়নি। হরিপদ ধীরে ধীরে মাথা তুলল। দেহ পাওয়া যায়নি, কিন্তু তার নূপুর পাওয়া গিয়েছিল। ঋত্বিক নিচে তাকালো। মাটির ওপর একটা নূপুর পড়ে আছে। তারপর পালকির পর্দা নিজে থেকেই খুলে গেল। ভেতরে বসে আছে একজন নারী, লাল শাড়ি, মাথায় ঘোমটা, পা দুটো মাটিতে ছোঁয়া নেই। ঋত্বিক ধীরে ধীরে তার মুখের দিকে তাকালো। প্রথমে মুখটা কাদম্বরীর মতো, তারপর বদলে গেল মৃণালিনী, তারপর আবার বদলে গেল, আর শেষে ঋত্বিকের মায়ের মুখ। ঋত্বিক পিছিয়ে গেল। নারীটি মৃদু হেসে বলল, এতদিন পরে তুমি আমাকে চিনতে পারলে? ঋত্বিক কাঁপা গলায় বলল, তুমি আমার মা? নারীটি মাথা নাড়ল, না। তার হাসি আরও প্রশস্ত হলো। আমি তোমার মায়ের মুখটা ধার করেছি। হঠাৎ তার মুখের চামড়া যেন গলে যেতে লাগলো,
চোখ দুটো অস্বাভাবিক বড় হয়ে গেল, মুখটা ফেটে গেল কান পর্যন্ত, আর সেই ফাঁক দিয়ে বেরিয়ে এলো একটা বিকৃত কর্কশ হাসি। তোমাদের বংশের শেষ পুরুষটাকে আমি বহু বছর ধরে অপেক্ষা করছি। ঋত্বিক দৌড়াতে ঘুরল, কিন্তু হরিপদ তার হাত চেপে ধরল। ঋত্বিক অবাক হয়ে তাকালো। আপনি? হরিপদর মুখে তখন অদ্ভুত হাসি। ক্ষমা করবেন বাবু। ঋত্বিকের চোখ বড় হয়ে গেল। হরিপদ ধীরে ধীরে বলল, আমি এই বাড়ির তত্ত্বাবধায়ক নই, আমি সেই রাতের একজন সাক্ষী। আর কাদম্বরী আমাকে বলেছিল। হরিপদ পালকির দিকে তাকালো। যেদিন তার রক্তের উত্তরাধিকারী ফিরে আসবে সেদিন তাকে পালকিতে তুলে দিতে। ঋত্বিক বুঝতে পারল সব কিছু আগে থেকেই পরিকল্পিত। হরিপদ তাকে ধাক্কা দিয়ে পালকির সামনে ফেলে দিল। ঋত্বিক পালকির কাঠ আঁকড়ে ধরল। ভেতর থেকে ঠান্ডা একটা হাত তার গলা চেপে ধরল। সে শ্বাস নিতে পারছিল না। তারপর কানে ফিসফিস করে একটা কথা এলো, এবার তোমার পালা। পরদিন সকালে গ্রামের মানুষ জমিদার বাড়ির দরজা খোলা অবস্থায় দেখতে পেল। হরিপদ নেই, ঋত্বিকও নেই, কিন্তু উঠোনের মাঝখানে পড়ে আছে সেই পুরনো পালকি। পালকির ভেতরে ছিল একটা জিনিস, ঋত্বিকের ঘড়ি, আর তার পাশে দুটি রূপোর নূপুর। গ্রামের লোকেরা পালকিটা পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিল। কাঠে আগুন ধরল, লাল পর্দা মুহূর্তে জ্বলে উঠল, কিন্তু আগুনের মধ্যে থেকেও একটা শব্দ শোনা গেল, নূপুরের ছমছম শব্দ। তারপর একটা মেয়ের হাসি, আর সেই হাসির সঙ্গে মিশে গেল একজন পুরুষের কণ্ঠ, ঋত্বিকের কণ্ঠ। আমাকে বাড়ি নিয়ে চলো। সেদিনের পর থেকে গ্রামের মানুষ আর কখনো সেই জমিদার বাড়ির কাছে যায়নি। কিন্তু প্রতি অমাবস্যায় রাত ঠিক 12টায় গ্রামের শেষ প্রান্তের রাস্তায় একটা পুরনো পালকি দেখা যায়। চারদিকে কুয়াশা, কোনো বাহক নেই, শুধু পালকির ভিতর থেকে শোনা যায় নূপুরের শব্দ, আর কখনো কখনো পর্দার আড়াল থেকে একজন পুরুষের গলা ভেসে আসে। পথটা তো এখনো শেষ হয়নি। তারপর পালকিটা ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। আজও গ্রামের বৃদ্ধরা বলে, অমাবস্যার রাতে যদি দূর থেকে নূপুরের শব্দ শুনতে পাও, পিছনে তাকিও না, কারণ হয়তো পালকিটা তোমার পিছনেই দাঁড়িয়ে আছে। এই ছিল আজকের ঘটনা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘটনাটা ভালো লেগে থাকলে একটা লাইক করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।